ইমারতে ইসলামিয়ারও বিচার ব্যবস্থা যতটুকু আমরা জানলাম যে তিনটি স্তরে এখানকার বিচার ব্যবস্থা পরিচালিত হয়। এখানে আদালতে ইবতিদাইয়া, আদালত ইস্তিনাফিয়া এবং আল মাহকামাতুত তাময়িজিয়া বা আল মাহকামাতুন নিহাইয়া। তো প্রাথমিক নিম্ন আদালত এবং আপিল ডিভিশন এবং সর্বশেষ হলো চূড়ান্ত নিষ্পত্তিমূলক স্তরের যেই আদালত। এখানে সবচেয়ে মজাদার বা সবচেয়ে আনন্দদায়ক বা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমাদেরকে মুগ্ধ করেছে সেটি হলো সাধারণ নিয়ম হলো এখানে যে কোনো বিচার যখনই আদালতে দায়ের হবে, একজন বাদী যখনই কারো বিরুদ্ধে কারো বিষয়ে সে কোনো মামলা দায়ের করবে, তো সেই মামলা দায়ের করার জন্য এখানে কোনো উকিলের দ্বারস্থ হওয়া জরুরি নয়। এটি যদিও অন্যান্য দেশেও আইনগতভাবে হয়তো আইনজীবীর মধ্যস্থতা জরুরি হয়ে থাকে না, কিন্তু এখানেও সেই কোনো আইনজীবী নিয়োগ করা অথবা কোনো মধ্যস্থতাকারী মামলা পরিচালনার জন্য কোনো সহযোগী নিয়োগ করার কোনো বাধ্যবাধকতা এখানে নেই। শুধু আইনগত দিক থেকেই যে বাধ্যবাধকতা নেই বিষয়টি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমরা এই তথ্য সংগ্রহ করেছি, জেনেছি যে এখানে অধিকাংশ মামলা কোনো উকিল অথবা অ্যাডভোকেট ছাড়াই পরিচালিত হয়ে থাকে। সরাসরি বাদী এবং বিবাদী তারা তাদের বক্তব্য আদালতের সম্মুখে উপস্থাপন করে থাকে। অধিকাংশ মামলায় কোনো উকিল অথবা কোনো অ্যাডভোকেটের প্রয়োজন হয় না। যদি অ্যাডভোকেট বা উকিল নিয়োগ করার প্রয়োজন হয় তাহলে তার জন্য ভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিয়ে যে কোনো ব্যক্তি নিজের পক্ষে একজন মধ্যস্থতাকারী উকিল অথবা আইনজীবী নিয়োগ করতে পারে, সেই সুযোগও রয়েছে। তবে অধিকাংশ মামলার মধ্যেই এখানে কোনো মধ্যস্থতাকারী আইনজীবী নিয়োগ করা হয় না। এটি হলো একটি ইন্টারেস্টিং ইনফরমেশন। আর এর চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন হলো যে মামলা নিম্ন আদালতকে 15 দিনের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। এই টাইম ফ্রেম দেওয়া রয়েছে। 15 দিনের মধ্যেই মামলার সিদ্ধান্ত দিতে হবে এবং মামলার রায় ঘোষণা করতে হবে। যদি কোনো কারণে কোনো মামলায় 15 দিনের মধ্যে নিম্ন আদালত যদি রায় ঘোষণা করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতকেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয় এবং উচ্চ আদালত থেকে মেয়াদ বৃদ্ধি করবার সময় বাড়ানোর একটি তাকে আবেদন দিতে হয় এবং সেই আবেদনের মাধ্যমে তাকে মেয়াদ বৃদ্ধি করতে হয়। এই হলো একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বলছিলাম যে কথা, যে যদি এরপরে 15 দিনের পরেও আরো বেশি বিলম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতকে উচ্চ আদালত থেকে এই জন্য সময়ের অনুমোদন নিতে হয়। এরপরে যেই নিম্ন আদালত যখন রায় দিয়ে এলো তখন সেই রায় যদি কারো বাদী অথবা বিবাদীর মনোনীত না হয় তাহলে তারা সেই রায় নিয়ে যে আপিল করতে পারে, সেখানে আপিল করার পর সেখানে শুনানি হয় এবং তারা বিষয়টিকে আবার পুনর্বিবেচনা করার সুযোগ পায়। তারপরে চূড়ান্তভাবে সর্বোচ্চ আদালত, যেটি একেবারে সর্বোচ্চ আদালতে চূড়ান্ত মীমাংসা করা যায়। 3টি স্তর রয়েছে আদালতের, যেটি আমাদের দেশেও স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে জজ কোর্ট এবং হাইকোর্ট, এবং হাইকোর্টেরও আবার অ্যাপিলের ডিভিশন রয়েছে। তো এইভাবে এই বিষয়গুলোর, আর এখানে সাধারণত মানে অযথাই কোনো বন্দীকে, কোনো ব্যক্তিকে মামলা দায়ের হলেই বন্দী করার বা তাকে গ্রেফতার করার প্রচলন নেই। সেখানে বন্দী করার জন্য সাধারণত 3 ক্ষেত্রে কাউকে মামলা দায়ের হওয়ার পর বন্দী করা হয়ে থাকে। হয়তো যদি এখানে কোনো
অনুসন্ধানের প্রয়োজন হয়, মামলার বিষয়টি যাচাই করার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে সেজন্য হয়তো কখনো গ্রেফতার করা হয়। অথবা যদি কারো ব্যাপারে এই ধরনের আশঙ্কা থাকে যে সে পালিয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রেও গ্রেফতার করা হয়। অথবা কোনো ক্ষেত্রে যদি এমন কোনো মামলা হয়ে থাকে, এমন কোনো অপরাধের বিষয় হয়ে থাকে, যে অপরাধের বিষয়ে গ্রেফতার না করলে বিষয়টি নিয়ে বড় ধরনের কোনো ফিতনা এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেক্ষেত্রেও সেজন্য তাদেরকে এটার জন্য বন্দী করা হয়। তো এইভাবে সুন্দর একটি আমরা যেটা মনে করি যে, আমার কথা মনে হয় কি আজকে অনেকেই কমেন্ট করতেছেন যে কথা শোনা যাচ্ছে না। হয়তো আমার এই মোবাইলে আসলে খুব আমার সবকিছু প্রস্তুত নেই লাইভ করার জন্য, সেই জন্য হয়তো হয়ে থাকতে পারে। এই মুহূর্তে কি আপনারা শুনতে পাচ্ছেন? আশা করি যাই হোক, তো হয়তো একটু কমই শোনা যাবে এই মুহূর্তে। আমার আর কিছু করার নেই।